বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। তোমরা যেমন জানো, আমি পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ থেকে যে টেস্ট পেপারটি তোমাদের দেওয়া হয়েছে, সেই টেস্ট পেপারের সমাধান, অঙ্কের সমাধান আমি এখানে আলোচনা করছি। এটি হচ্ছে 2021-2022 টেস্ট পেপার। তো এখানে আমি পরপর যে অঙ্কের প্রশ্নগুলো আছে, যে স্কুলের কোয়েশ্চেন আছে, সেই সমস্ত স্কুলের কোয়েশ্চেন আমি পরপর সমাধান করছি। কোয়েশ্চেন 1 থেকে 4 নম্বর প্রশ্ন সমাধান করছি। তো আজকে আমি যে স্কুলের কোয়েশ্চেন আলোচনা করব সেটি হলো হিন্দু স্কুল, পেজ নাম্বার 386। এটি পার্ট 1 ভিডিও। এই পার্ট 1 ভিডিওতে আমি কোয়েশ্চেন 1, 2 আর 3 আলোচনা করব, আর পার্ট 2 ভিডিওতে আমি কোয়েশ্চেন 4 আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই তোমাদের আমি যেমনটা প্রতিবারই বলে থাকি, আমার চ্যানেলটা যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তাহলে সাবস্ক্রাইব করে নাও। যারা চ্যানেলে প্রথম এসছো, যারা এখনো করোনি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে যে বেল আইকন আছে সেটাতে ক্লিক করে দিও, আর তারপরে অল বাটনে ক্লিক করে দিও। তাতে কি হবে, আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ারও করো। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। 1-1 এখানে বলা হচ্ছে সরল সুদের হারে 9,999 টাকা 10 বছরে সুদে মূলে আসলের দ্বিগুণ হয়, তাহলে শতকরা সুদের হার হবে। দেখো বন্ধুরা, শতকরা সুদের হার ব্যাপারটা যদি আমরা একটু জেনে নিই, এটা কি হয়, শতকরা সুদের হার মানে কি সেটা যদি জেনে নিই তাহলে এই ধরনের অঙ্ক করাটা খুব সহজ হয়ে যায়। শতকরা সুদের হারের অর্থ হলো, আমি আগে বুঝে নেব সুদের হার, তারপর বুঝবো শতকরা। সুদের হারের অর্থ হলো সুদ বাই আসল। সুদ বাই আসল অর্থাৎ আসলের সাপেক্ষে সুদ যত টাকা হয় সেটাই হচ্ছে সুদের হার। অর্থাৎ সুদ আসলের যত অংশ সেটাই সুদের হার। এবং যখন আমরা শতকরাতে বার করব তখন 100 দিয়ে গুণ করব। ঠিক আছে, তাহলে আমাদের কি বেরোবে, সুদের হারটা শতকরাতে বেরিয়ে যাবে। তাহলে যখন আমরা সুদের হার বার করব আমাদের সুদকে আসল দিয়ে ভাগ করতে হবে। এইবার এই প্রশ্নের ক্ষেত্রে কি বলছে, 9,999 টাকা, তাহলে এটা হচ্ছে আসল টাকা। এটা হচ্ছে আসল টাকা। তোমরা এই অঙ্কটা কিন্তু সূত্র ফেলেও করতে পারো, আমি সূত্র ছাড়া করব। তো এটা হচ্ছে আসল। তো 9,999 টাকা যদি আসল হয় আর সেটা যদি 10 বছরে সুদে মূলে মানে সুদ আসলে দ্বিগুণ হয়, তাহলে কত হবে, দ্বিগুণ মানে কত টাকা হবে। দেখো, আমি একটা সহজ উদাহরণ দিয়ে তোমাকে বোঝাই। তোমার কাছে যদি 100 টাকা আসল হয় আর সেটা যদি সুদে মূলে 200 টাকা হয়, মানে দ্বিগুণ যদি হয়ে যায়, 100 টাকার দ্বিগুণ তাহলে 200 টাকা হবে। তাহলে এই 200 টাকা যদি সুদ আসল হয়, 200 টাকা হচ্ছে যদি সুদ আসল হয়, তার মধ্যে তো আসল আছে 100 টাকা। তোমরা জানো সুদ আসল মানে কি কি হয়, সুদ আসল মানে আসল আর সুদের সমষ্টি। অর্থাৎ এর মধ্যে সুদও আছে আর আসলও আছে। তো যদি আসলের মধ্যে 100 টাকা হয় তাহলে বাকিটা কি হবে, সুদ হবে। অর্থাৎ 200 টাকা থেকে যদি আসলটা বাদ দিই তবে আমরা যেটা পাবো সেটা হচ্ছে সুদ পাবো। তাহলে সুদ কত পাচ্ছি, 100 টাকা। এবার দেখো, আসল ছিল 100 টাকা, সুদও পেলাম 100 টাকা। কখন, যখন সুদ আসল হচ্ছে আসলের দ্বিগুণ। তাহলে এখানে যদি আসল এত টাকা হয় আর সুদ আসল যদি এই টাকাটার দ্বিগুণ টাকা হয়, তাহলে সুদ হবে 9,999 টাকা, অর্থাৎ 9,999 টাকা। যত টাকা আসল সেটাই হচ্ছে সুদ। ঠিক আছে, তাহলে এবার যদি সুদকে আমরা যদি আসল দিয়ে যদি ভাগ করে দিই আর তারপর 100 দিয়ে গুণ করে দিই, তাহলে আমরা কি পাবো, আমরা পাবো 100% হচ্ছে আমরা হচ্ছে সুদের হার পাবো। এই 100% সুদের হারটা যেটা পাচ্ছি না, এটা হচ্ছে 10 বছরে। কারণ এই যে আমরা সুদটা লিখছি এটা কত বছরের সুদ, 10 বছরের সুদ। কিন্তু আমাদের চেয়েছে শতকরা সুদের হার, মানে বার্ষিক শতকরা সুদের হার। এখানে প্রশ্নটা একটু ভুল দেওয়া আছে, এখানে লেখা উচিত ছিল বার্ষিক শতকরা সুদের হার, মানে 1 বছরের শতকরা সুদের হার। তাহলে এই যে 100% আসছে এটা হচ্ছে 10 বছরের সুদের হার। তাহলে 1 বছরের কত হবে, তাহলে এই 100কে 10 দিয়ে ভাগ করে দেবে, তাহলে 1 বছরের সুদের হার পেয়ে যাচ্ছে। তাই তো, তাহলে কত হচ্ছে উত্তর, 10%। অর্থাৎ এই অপশনটা কারেক্ট হবে। তো আমি এখানে এটা লিখে দিই, তাহলে এখানে লিখে দেবো যেহেতু সুদ আসল ইকুয়ালস টু 2 ইন্টু আসল, অর্থাৎ আসলের দ্বিগুণ, অতএব আমরা লিখব, অতএব সুদ ইকুয়ালস টু আসল ইকুয়ালস টু 9,999 টাকা। ঠিক আছে, এবার লিখব অতএব 10 বছরের সুদের হার ইকুয়ালস টু
9999 বাই 9999 ইন্টু 100, শত করতে বেরিয়ে গেল। তাহলে কত হলো 100%। তাহলে 1 বছরের সুদের হার কত হবে? অতএব 1 বছর বা বার্ষিক সুদের হার, তাহলে এটাকে ভাগ করে দাও, তাহলে 10%। তাহলে অপশন এ ইজ কারেক্ট। পরের প্রশ্ন 1-2, কোনো অংশীদারি ব্যবসায় দুই বন্ধুর প্রাপ্ত লভ্যাংশ অনুপাত 1:2:1/3 1/2, ঠিক আছে, 1:2 বলতে পারো, 1/2:1/3 হলে তাদের মূলধনের অনুপাত হবে। দেখো লভ্যাংশ অনুপাত যা হয় মূলধনের অনুপাত তাই হয়, অর্থাৎ মূলধনের অনুপাত এটাই হবে, কিন্তু এই অপশনটা তো এখানে নেই। এখানে দেখো যত কটা অপশনে আমি দেখতে পাচ্ছি এখানে অনুপাত আছে, সবই কিন্তু পূর্ণ সংখ্যা, আর এটাতে ভগ্নাংশ আকারে দেওয়া আছে। তাহলে এই ভগ্নাংশের অনুপাতটাকে পূর্ণ সংখ্যার অনুপাতে নিয়ে আসতে হবে, যেটা হবে সেটাই তোমাদের মূলধন অনুপাত হবে। তাহলে এখানে লিখবো যেহেতু লভ্যাংশের অনুপাত ইকুয়ালস টু মূলধনের অনুপাত, অতএব মূলধনের অনুপাত 1/2:1/3। এবার এটাকে আমরা কিভাবে পূর্ণ সংখ্যার অনুপাতে নিয়ে আসবো? তখন এই 2 আর 3 এর লসাগু করবে, ঠিক আছে, ভগ্নাংশ থাকলে সেই ভগ্নাংশে যে নিচের নাম্বারগুলো থাকে তার লসাগু করবে। তো এখানে 2 আর 3 এর লসাগু কত হয়? 3 দুগুণে 6, কোনো সাধারণ উৎপাদক নেই, তখন আমরা গুণ করলে লসাগুটা পেয়ে যাবো 6। তখন এই যে লসাগুটা পেলাম, এই লসাগু নাম্বার দিয়ে প্রত্যেকটা ভগ্নাংশকে গুণ করে দেবে, তাতে কি হবে আর ভগ্নাংশ থাকবে না। 2 আর 6 এখানে কেটে গেল, 3 হলো, আর 3 আর 6 এখানে কেটে গেল, 2 হলো, অর্থাৎ দুই বন্ধুর মূলধনের অনুপাত 3:2। তাহলে এখানে বি অপশনটা কারেক্ট হবে। পরের প্রশ্ন 1-3, ax² + bx + c = 0 সমীকরণের বীজদ্বয়ের পরস্পর অনন্যক হবে যদি, দেখো বীজদ্বয় পরস্পর অনন্যকের অর্থ হলো যদি আমি একটা বীজ যদি ধরে নিই আলফা, তাহলে আর একটা বীজ হবে 1/α, ঠিক আছে, এইটার অনন্যক এটা। যেমন অনন্যক মানে হলো যেমন 2/3 এর অনন্যক কি 3/2, অর্থাৎ এই নাম্বার দুটোকে উল্টে দিতে হবে, ঠিক আছে, 3টা উপরে চলে যাবে, 2টা নিচে চলে যাবে, এটা হচ্ছে অনন্যক করা বলে। তাহলে 2/3 এর অনন্যক 3/2, আবার 3/2 এর অনন্যক 2/3, এটা পরস্পর অনন্যক। একইভাবে আলফা মানে কি α/1, তাহলে এর অনন্যক কি হবে 1/α হবে। তাহলে একটা বীজ যদি আলফা হয় তাহলে একটা 1/α হলো। এখন এই বীজদ্বয় পরস্পর অনন্যক বলেছে, তাহলে সেটা আমরা ধরে নিলাম, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ধরি বীজ দুটি হলো আলফা ও 1/α, ঠিক আছে, এটা আমরা ধরে নিলাম, এবার তাহলে আমরা কি লিখতে পারি? বীজদ্বয়ের গুণফল কত হবে? বীজদ্বয়ের গুণফল, দেখো আমরা যোগফল বার করবো না, কেন আমরা যদি গুণ করি তাহলে এই আলফা আলফা কেটে যায়, ঠিক আছে, তাহলে আলফা আলফা যদি কেটে যায় তাহলে আলফা এখানে কোনো সমস্যার সৃষ্টি করবে না। তাহলে যোগফল আকারে যদি লিখি তাহলে আলফার মান তো আমার জানা নেই, যার কারণে আমরা এখান থেকে কিন্তু কোনো শর্ত পাবো না। তাই আমরা এখানে কি লিখবো? আলফা ইন্টু 1/α বীজদ্বয়ের গুণফল, এবং বীজদ্বয়ের গুণফলের সূত্র আমরা সবাই জানি c/a হয়, তাই না, c/a। তাহলে এবার আলফা আলফা কেটে গেল, তাহলে কি পেলাম 1 = c/a, তাহলে c = a, অর্থাৎ c = a বা a = c হলে বীজদ্বয় পরস্পর অনন্যক হবে। তাহলে এখানে ডি অপশনটা কারেক্ট হবে। আর এটা তোমরা সরাসরি মনে রাখার চেষ্টা করো, যখন x² সহ আর ধ্রুবক সমান হয় তখনই ওই সমীকরণের বীজদ্বয়ের পরস্পর অনন্যক হয়। যেমন একটা সমীকরণ লিখছি, ধরো 5x² + 7x + 5 = 0। তাহলে এই যে দ্বিঘাত সমীকরণটা দেখতে পাচ্ছি এখানে x² সহ আর ধ্রুবক এই দুটো পরস্পর সমান, যদি সমান হয় তাহলে এই সমীকরণ সমাধান করে আমরা যে x এর মান পাবো সেটা কিন্তু পরস্পরের অনন্যক হবে। পরের প্রশ্ন 1-4, ও কেন্দ্রবৃত্তের এবি ও সিডি জ্যা দুটির দৈর্ঘ্য সমান। তাহলে এবি আর সিডি দুটো জ্যা যাদের দৈর্ঘ্য পরস্পর সমান। অ্যাঙ্গেল এওবি অর্থাৎ এবি জ্যা কেন্দ্রে 60 ডিগ্রি কোণ করেছে, তাহলে সিডি জ্যা কেন্দ্রে কত ডিগ্রি কোণ করবে? সমান কোণ উৎপন্ন করবে, অর্থাৎ এই প্রশ্নের উত্তর সি। এটা আমরা জানি যে সমান দৈর্ঘ্যের জ্যা
বৃত্তের কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে এবং তারা সমান দূরত্বেও থাকে। তো আমরা এই ছবিটা এঁকে ব্যাপারটা একটু বুঝে নিই। ধরুন এটা বৃত্তের কেন্দ্র ও, আর এইরকম একটি জ্যা আছে এবি, আর এর সাথে সমান দৈর্ঘ্যের আরেকটি জ্যা আছে সিডি। এটা সমান দৈর্ঘ্যের। এবার এ ও বি অর্থাৎ এই দুটো রেখাকে আমাকে যুক্ত করতে হবে। তাহলে এই কোণটার মান বলে দিয়েছে 60 ডিগ্রি। তাহলে সিওডি এই কোণটার মান আমাদের বার করতে হবে। আমরা খুব সহজে এটা প্রমাণ করতে পারি, এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এই কোণটারও 60 ডিগ্রি হবে। তাহলে এখানে লিখে দেব যে যেহেতু সমান দৈর্ঘ্যের জ্যা বৃত্তের কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে, অতএব অ্যাঙ্গেল এওবি ইকুয়ালস টু অ্যাঙ্গেল সিওডি হবে। অতএব অ্যাঙ্গেল সিওডি কোণের মান কত? 60 ডিগ্রি। কেন? যেহেতু অ্যাঙ্গেল এওবি কোণের মান 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখানে অপশনটা হচ্ছে সি অপশনটা কারেক্ট হবে। পরের প্রশ্ন 1-5, এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজের অ্যাঙ্গেল এ 100 ডিগ্রি হলে সি কত? এটা খুবই সহজ অঙ্ক, খুবই সহজ। আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক বা বিপরীত কোণগুলোর যোগফল 180 ডিগ্রি হয়। এবার তুমি দেখো এ কোণের বিপরীতে কোনটা থাকবে? সি কোণ থাকবে। আর বি কোণের বিপরীতে ডি কোণটা থাকবে। তাহলে এ কোণ আর সি কোণের যোগফল 180 ডিগ্রি হবে, আর বি কোণ আর ডি কোণের যোগফল 180 ডিগ্রি হবে। তো এ কোণের বিপরীতে যদি সি থাকে তাহলে এ কোণের মান 100 ডিগ্রি হলে সি কোণের মান 80 ডিগ্রি হবে, তাই না? তাহলে এই প্রশ্নের উত্তর সি। আমরা ছবিতে একটু বুঝে নিই ব্যাপারটা কি। দেখো এরকম একটি বৃত্ত আছে এবং এই বৃত্তের মধ্যে একটি বৃত্তস্থ চতুর্ভুজ আছে। তোমরা নিশ্চয়ই জানো যে বৃত্তস্থ চতুর্ভুজ কি। দেখো বৃত্তস্থ চতুর্ভুজ হলো এমন একটা চতুর্ভুজ যার 4টে শীর্ষবিন্দু, আমরা জানি চতুর্ভুজের 4টে শীর্ষবিন্দু হয়, সেই 4টে শীর্ষবিন্দুই বৃত্তের পরিধির উপরে থাকবে, বৃত্তের পরিধির উপর থাকবে। মানে এরকম কিন্তু হবে না, এইরকম চতুর্ভুজ কিন্তু হবে না, বা এইরকম চতুর্ভুজ হবে না। কেন? কারণ এই শীর্ষবিন্দুটা বৃত্তের বাইরে আছে, এই শীর্ষবিন্দুটা বৃত্তের ভিতরে আছে। 4টে শীর্ষবিন্দু বৃত্তের পরিধির উপর থাকতে হবে। যদি এমন হয় তবে চতুর্ভুজকে আমরা বলি বৃত্তস্থ চতুর্ভুজ। আর বৃত্তস্থ চতুর্ভুজের এই কোণটার আর এই কোণটার যোগফল 180 ডিগ্রি, কারণ এটা বিপরীত কোণ। একইভাবে এই কোণটার আর এই কোণটার যোগফলও 180 ডিগ্রি, কারণ এটা পরস্পর বিপরীত কোণ। তাহলে এখানে আমি যদি এই কোণটাকে এ বলি, এটা যদি বি, এটা সি, এটা ডি, তাহলে এ কোণের মান যদি 100 ডিগ্রি হয় তাহলে সি কোণের মান 80 ডিগ্রি হতে হবে। তাহলে এই দুটোর যোগফল 180 ডিগ্রি। তাহলে লিখব অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু 180 ডিগ্রি, যেহেতু এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, কারণ বৃত্তস্থ চতুর্ভুজে বিপরীত কোণ পরস্পর সম্পূরক হয়। তাহলে এ কোণের মান 100 ডিগ্রি বসিয়ে দাও। তাহলে অ্যাঙ্গেল সি কত পেলে? 180 মাইনাস 100 ডিগ্রি, 100টা পাশে আসলো মাইনাস হয়ে গেল, তাহলে 80 ডিগ্রি। তাহলে এই প্রশ্ন উত্তর সি। 1-এর শেষ প্রশ্ন, কোন লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাস 2d, উচ্চতা h/2 এবং তীর্য উচ্চতা l/2 হলে কোন সম্পর্কটা সঠিক হবে? দেখো আমরা একটা সম্পর্ক জানি যে এরকম যদি একটা লম্ব বৃত্তাকার শঙ্কু হয়, তো তার ভূমির ব্যাসার্ধ যদি আমি এখানে ধরে নিই r, উচ্চতা ধরে নিই h, আর তীর্য উচ্চতা যদি ধরে নিই l, তাহলে এইখানে যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি এই ত্রিভুজটা কিন্তু সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এটা l, এটা r, এটা h। তাহলে এদের মধ্যে কি সম্পর্ক হবে? পিথাগোরাসের সূত্র অনুসারে লিখতে পারি l স্কয়ার ইকুয়ালস টু r স্কয়ার প্লাস h স্কয়ার। তো যদি এইটা হয় তাহলে এইখানে কি কি তথ্য দিয়েছে? এইখানে তথ্য দিয়েছে এক্ষেত্রে ব্যাস বলেছে 2d। ব্যাস মানে এইখান থেকে এতটা, এইখান থেকে এতটা পুরোটা। তাহলে ব্যাস যদি 2d হয় তাহলে ব্যাসার্ধ কত হবে? এক্ষেত্রে ব্যাসার্ধ মানে r হচ্ছে
2d বাই 2 এর অর্ধেক হবে, ব্যাসের অর্ধেক, ব্যাসার্ধ হয় 2d মানে d হল। আর উচ্চতা h বাই 2, উচ্চতা আমরা এখানে কত ধরেছি, উচ্চতাকে h ধরেছি, ক্যাপিটাল H, তাহলে h ইকুয়ালস টু, এটাকে নাম্বার দিয়ে দাও, উচ্চতা h ইকুয়ালস টু কি, স্মল h বাই 2। আর তির্যক উচ্চতা কত, তির্যক উচ্চতাকে l ধরেছি আমরা, তির্যক উচ্চতা l ইকুয়ালস টু l বাই 2। এবার আমরা 1 নম্বর সমীকরণে মানগুলো বসিয়ে দিই। তো 1 নং সমীকরণ অনুযায়ী তাহলে আমরা কি লিখতে পারি, দেখো l স্কোয়ার, তাহলে l এর মান কত, l বাই 2, তাহলে l বাই 2 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু r স্কোয়ার, r এর মান কত d, তাহলে d স্কোয়ার আর প্লাস h স্কোয়ার, h স্কোয়ার মানে h বাই 2 এর হোল স্কোয়ার। এবার আমরা এখানে দেখব এই সম্পর্কটি কি আছে, না এইভাবে সম্পর্ক নেই, তাহলে আমাদের আরেকটু এখানে এটাকে সরল করতে হবে। তো এটা l স্কোয়ার বাই 4, এটা d স্কোয়ার আর এটা h স্কোয়ার বাই 4। এবার প্রত্যেকটা মানকে আমি 4 দিয়ে গুণ করে দেবো প্রত্যেকটা, কারণ এখানে 4 আছে, এখানে 4 আছে, 4 আর 4 লসগু 4 হয়, তাহলে প্রত্যেকটা ভগ্নাংশ বা সংখ্যাকে আমরা 4 দিয়ে গুণ করে দেবো। ঠিক আছে, এটা 4 4 কেটে গেল, এখানে 4 4 কেটে গেল, তাহলে কি পাচ্ছি, l স্কোয়ার ইকুয়ালস টু 4d স্কোয়ার প্লাস h স্কোয়ার। এবার দেখো তো এই সম্পর্ক আছে নাকি, l স্কোয়ার, দেখো আচ্ছা এখানে এই জায়গাটা একটা ইকুয়ালস টু সিম্বল হবে, হ্যাঁ ইকুয়ালস টু সিম্বল হবে। তো এখানে তুমি দেখতে পাচ্ছ এই সমীকরণে l স্কোয়ার, তো এই সম্পর্কটা হবে না, কারণ এখানে কোনো জায়গায় 4 দেখতে পাচ্ছি না, আমরা এখানে দেখতে পাচ্ছি সম্পর্কে 4d স্কোয়ার আছে, তো এটা তো হবেই না। দেখো এখানে 4 ইন্টু h স্কোয়ার, তার মানে এটা যদি কোনাগুনি গুণ করি তাহলে 4h স্কোয়ার পাবো, কিন্তু এখানে তো 4h স্কোয়ার নেই, এখানে 4d স্কোয়ার আছে, তাহলে এই সম্পর্কটাও হচ্ছে না। দেখো এইটা 4d স্কোয়ার, আর এটা তো হবেই না, কারণ 4l স্কোয়ার, তাহলে এটাও বাদ চলে গেল, তাহলে এই অপশনটা কারেক্ট হবে। তো এটাকে আমি এটা করে দেখাচ্ছি এইটা কি করে আসছে। তো দেখো আমি এখানে কি করব, এই h স্কোয়ারটাকে পাশে নিয়ে চলে আসবো, তাহলে l স্কোয়ার মাইনাস h স্কোয়ার ইকুয়ালস টু কত হবে, 4d স্কোয়ার। ঠিক আছে, এরপর আমি এই 4টা, এই d স্কোয়ারটাকে এইদিকে নিয়ে চলে আসছি, তাহলে d স্কোয়ার ইকুয়ালস টু 4, বা 4টাকে এদিকে নিয়ে আসতে পারো, এদিকে কি আছে, এইদিকে d স্কোয়ার রাখা হচ্ছে আর শুধু 4টাকে আনা হচ্ছে, তাহলে আমি একটু পাল্টাপাল্টি করে লিখে দিই, এই 4টাকে এদিকে নিয়ে আসি, d স্কোয়ারটাকে এদিকে রাখি, তাহলে এইটাকে এদিকে রাখলাম, এটা এদিকে রাখলাম, তাহলে চলে আসলো, তাহলে সি অপশনটা কারেক্ট হবে। পরের দাগের প্রশ্ন অর্থাৎ 2-এর দাগের 1, এখানে শূন্যস্থান পূরণ করতে হবে। প্রশ্নে বলা হচ্ছে বার্ষিক 2% চক্রবৃদ্ধি সুদের হারে 2p টাকার, অর্থাৎ এটা হচ্ছে আসল, এটা হচ্ছে আসল 2p টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি, এখানে সময় দিয়েছে 2 বছর, সমূল চক্রবৃদ্ধি ড্যাশ গুণ ড্যাশ স্কোয়ার টাকা, অর্থাৎ এখানে কি হবে, তার মানে আমাদের সমূল চক্রবৃদ্ধি বার করতে হবে, বার করার পর দেখব কি হচ্ছে, সেখান থেকে আমরা এই শূন্যস্থানটা পূরণ করব। এবার সমূল চক্রবৃদ্ধি বার করার সূত্র তোমরা সবাই নিশ্চয়ই জানো, সমূল চক্রবৃদ্ধি বা আমরা বলে থাকি সবৃদ্ধিমূল বা বলে থাকি সুদ আসল। ঠিক আছে, তো সমূল চক্রবৃদ্ধির সূত্র হচ্ছে আসল ইন্টু 1 প্লাস চক্রবৃদ্ধি সুদের বার্ষিক হার ডিভাইডেড বাই 100 হোল টু দি পাওয়ার সময় বছরে। তো এখানে এবার যদি আমি মানটা বসিয়ে দিই, তাহলে আসল কত, এখানে 2p, তাহলে 2p ইন্টু 1 প্লাস বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার এখানে 2r, তাহলে 2r বাই 100 হোল টু দেওয়ার সময় কত 2, তাহলে 2। এবার এখানে দেখো এই অংশটা তো এখানে দেওয়াই আছে, 1 প্লাস 2r বাই 100 হোল টু দেওয়ার 2, তাহলে এর সাথে কি আছে 2p গুণ আছে, তার মানে এখানে শূন্যস্থানে কি হবে 2p হবে। খুবই সহজ অঙ্ক ছিল, তাই তো, খুবই সহজ অঙ্ক। পরের অঙ্ক, শূন্যস্থান পূরণ করো। 2-এর দাগ, √3 - 2 এর অনুবন্ধীকরণী কত হবে,
দেখো এই ধরনের অঙ্ক কিন্তু আমি আগেও করেছি। তোমরা যারা আমার সমাধান মানে আমি যে টেস্ট পেপারের সমাধান করছি, আগের পেজগুলো যে সমাধান করেছি, সেখানে আমি খুব পরিষ্কার করে অনুবন্ধীকরণের ব্যাপারে বুঝিয়ে দিচ্ছি তোমাদের। যারা যারা তোমরা ওই ভিডিওগুলো দেখেছো তারা অবশ্যই এটা করতে পারবে, এবং তারা তোমরা করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, ঠিক আছে? এই জায়গাটা ভিডিওটা তোমরা স্কিপ করে দাও, স্কিপ করে তোমরা কমেন্ট বক্সের আনসারটা আমাকে দাও, ঠিক আছে? এবার তারপর দেখবে আমি ওখানে কমেন্টে তোমাদের জানিয়ে দেবো ঠিক হয়েছে কি ভুল হয়েছে। আর যারা দেখোনি তারা এটা দেখে নাও। অনুবন্ধীকরণী কি? দেখো অনুবন্ধীকরণী বলতে বোঝায় দুটো করণী তখনই অনুবন্ধীকরণী হবে যখন তাদের যোগফল মূলদ হবে এবং গুণফল মূলদ হবে। এখন মূলদটা কি? যে সমস্ত সংখ্যাকে তুমি পি বাই কিউ আকারে লিখতে পারবে, যেখানে কিউ শূন্য নয়, যেখানে কিউ শূন্য নয় এবং পি আর কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা, কিন্তু কিউ শূন্য নয়। শূন্যটাও একটা পূর্ণ সংখ্যা, কিন্তু পি আর কিউ পূর্ণ সংখ্যা হবে, কিন্তু কিউটা শূন্য হবে না। তো যে সমস্ত সংখ্যা এইভাবে লেখা যায় সেটাই হচ্ছে মূলদ সংখ্যা। যেমন 5 একটা মূলদ, কারণ 5 মানে 5/1। যেমন 2/3 একটা মূলদ। যেমন 0/2 অর্থাৎ 0 একটা মূলদ। যেমন -2 এটা মূলদ। যেমন -5/6 এটা মূলদ। কিন্তু যেমন মূলদ নয়, যেমন বর্গমূলের ভেতরে 2 বা ঘনমূলের ভেতরে 5। তো এই সমস্ত সংখ্যা কিন্তু মূলদ না, এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা, কারণ এই সমস্ত সংখ্যাকে কখনো তুমি পি বাই কিউ আকারে লিখতে পারবে না। এখন অনুবন্ধীকরণে কি বললাম? দুটো করণীর যোগফল এবং গুণফল উভয়ই যদি মূলদ সংখ্যা হয় তখনই করণী দুটোকে পরস্পর অনুবন্ধীকরণী বলবে। তাই √3 - 2 এর অনুবন্ধীকরণী হবে -√3 - 2। এবং কেন হবে তাহলে আমরা চেক করে দেখি। তাহলে এই করণীটার অনুবন্ধীকরণী যদি এটা হয়, তাহলে এই করণী দুটো যোগফল মূলদ হবে, আবার গুণফলটাও মূলদ হবে। আচ্ছা দেখো, -√3 - 2 কে কিন্তু আমরা এইভাবেও লিখতে পারি, মাইনাসটা কমন নিয়ে √3 + 2, ঠিক আছে? এইভাবেও লেখা যায়। তোমরা দুটোর মধ্যে যে কোনো একভাবে লিখবে। তো আমি এটার সাথে এই করণীটাকে যোগ করব, √3 - 2 এটা প্লাস -√3 + 2। তাহলে কত হবে দেখো, √3 + 2, আর এখানে প্লাসে মাইনাসে, সরি এখানে মাইনাস আছে, মাইনাস, তাহলে এখানে প্লাসে মাইনাসে মাইনাস হয় √3 + 2। এবার আমরা ব্র্যাকেট তুলব, তাহলে ব্র্যাকেট তুলে দিলে কি হবে, এখানে -√3 হবে, এখানে -2 হবে। √3 কেটে গেল, তাহলে কত হলো, -4। এবং যেমনটা বলেছিলাম -4 কি মূলদ সংখ্যা, তাহলে যোগফল মূলদ আসলো। এবার আমরা গুণফল বার করব, √3 - 2 এর সাথে আমরা গুণ করব -√3 + 2, ঠিক আছে? এটা গুণ করছি, তো এখানে মাইনাসটা আমরা আগে নিয়ে চলে আসলাম, তাহলে কি থাকলো, √3 + 2 ইন্টু √3 - 2। এবার দেখো তো এইটা একটা সূত্রে পড়ে যাচ্ছে, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে কি আছে, a + b ইন্টু a - b। এটা কিসের সূত্র, a² - b² এর সূত্র, অর্থাৎ √3² - 2² হচ্ছে, তাই তো? তাহলে কত হলো দেখো, √3² এর অর্থ কি 3, √3² এর অর্থ হচ্ছে √3 ইন্টু √3 অর্থাৎ 3 - 4, ঠিক আছে? 2² মানে 4, তাহলে কত হলো, মাইনাস, এখানে -1 অর্থাৎ 1, আর 1 হচ্ছে মূল, তাহলে যোগফলও মূলদ আসলো আর গুণফলও মূলদ আসলো। সুতরাং এই করণীটা আর এই করণীটা বা এই করণীটা অনুবন্ধীকরণী। যখনই কোনো একটা করণী দেবে তার অনুবন্ধীকরণীর জন্য তুমি শুধুমাত্র যেটা করণী তার আগের চিহ্নটা পাল্টে দেবে। এখানে √3 আগে প্লাস আছে তাই মাইনাস করে দিলাম, আর এই চিহ্নটা একই রাখতে হবে, ঠিক আছে? তবে সাথে সাথে এটাও বলে দিই, √3 যদি -√2 দিত, এরকম কোনো করণী দিত, তাহলে এর কিন্তু অনুবন্ধীকরণী তুমি বানাতে পারবে না, এর অনুবন্ধীকরণী আসলে হয়ই না, ঠিক আছে? দুটো নাম্বারই যদি করণীতে থাকে তাহলে তার অনুবন্ধীকরণী হয় না। পরের প্রশ্ন, এ বি এর সাথে ব্যস্তভেদে পরিবর্তিত হচ্ছে, বি সি এর সাথে ব্যস্তভেদে পরিবর্তিত হচ্ছে, সি ডি এর সাথে সরলভেদে পরিবর্তিত হচ্ছে, তাহলে এ আর ডি এর মধ্যে ভেদ সম্পর্ক হবে। দেখো এখানে এই ভেদ সম্পর্কে এ হচ্ছে প্রথম রাশি, আর এই ভেদ সম্পর্কে এখানে ডিটা হচ্ছে শেষ রাশি। তাহলে প্রথম রাশি আর শেষ রাশির মধ্যে যদি সম্পর্ক বার করতে হয়, তখন এই প্রত্যেকটা রাশির থেকে আমরা কি করব, মানে এখান থেকে আমরা ভেদ সম্পর্ক প্রথমে বার করব, করে সেই সম্পর্কগুলোকে আমরা গুণ করে দেব।
তাহলে এ আর ডি এর মধ্যে সম্পর্ক পেয়ে যাব। আর এই সম্পর্কটা কি হবে, মানে এর উত্তরটা কি হবে, সরলভেদ সম্পর্ক হবে না ব্যস্তভেদ সম্পর্ক হবে? তার জন্য একটা শর্টকাটে তোমাদের রুল এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো, ডিটাকে যদি তুমি বাড়াও, ডিকে যদি বাড়াও তাহলে সি কি হবে, বাড়বে, কারণ এটা সরল সম্পর্ক। তো ডি বাড়ালে কি হচ্ছে, সি বাড়ছে। এবার বি আর সি এর মধ্যে কি সম্পর্ক, ব্যস্ত, অর্থাৎ সি যদি বাড়ে তাহলে বি কমবে, তাই তো? বি আর সি এর মধ্যে ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক মানে কোনো একটা রাশির মান বাড়ালে আর একটা রাশির মান যদি কমে, বা কোনো একটা রাশির মান কমালে তার সাথে সম্পর্কিত রাশিটা যদি বেড়ে যায়, তবে তাকে ব্যস্ত সম্পর্ক বলি। তাহলে এখানে সি যদি বাড়াও তাহলে বি কমে যাবে। আবার বি আর এর মধ্যে আবার ব্যস্ত, অর্থাৎ বি যদি কমে তাহলে এ বাড়বে, তাহলে বি যদি কমে তাহলে এ বাড়বে। তাহলে আমি কি দেখতে পাচ্ছি, ডি বাড়ালে এও বাড়ছে, অর্থাৎ ডি আর এর মধ্যে সরল সম্পর্ক। তাহলে এখানে ভেদ সম্পর্ক হবে এ ভেদ ডি, বা এ ও ডি এর মধ্যে সরল সম্পর্ক। তো এটা করবো কিভাবে, দেখো তুমি এইভাবে সরাসরি লিখে দিতে পারো এখানে, আর করতে গেলে তোমাকে এইভাবে করতে হবে, এ ইকুয়ালস টু কে ওয়ান বাই বি। ঠিক আছে, তাহলে এবার এ আর বি এর মধ্যে তুমি কি পাচ্ছ, যে এ বি, এখান থেকে তুমি একটা কাজ করো, এখান থেকে তুমি বিটা বার করো, বি ইকুয়ালস টু কি হচ্ছে, কে ওয়ান বাই এ। এই এ আর বি এটাকে স্থান পরিবর্তন করা হলো। এবার এখান থেকে কি পাচ্ছ, বি ইকুয়ালস টু কে টু বাই সি। তারপর এই বি এর মানটা এখানে বসিয়ে দাও, বি এর মান কত, কে ওয়ান বাই এ ইকুয়ালস টু কে টু বাই সি। এখান থেকে তুমি সি এর মানটা বার করো, সিটাকে পাশে নিয়ে যাও আর কে ওয়ানটাকে এ পাশে নিয়ে চলে আসো। তাহলে সি বাই এ ইকুয়ালস টু কে টু বাই কে ওয়ান। তাহলে সি এর মান কত পেলে, সি এর মান পাচ্ছ তুমি এ কে টু বাই কে ওয়ান। আর তারপর সি ইকুয়ালস টু কে থ্রি ডি। এই কে ওয়ান কে টু কে থ্রি কি, ভেদ ধ্রুবক, হ্যাঁ, অশূন্য ভেদ ধ্রুবক। এবার সি এর মানটা বসিয়ে দাও, এ কে টু বাই কে ওয়ান, আর এখানে আছে কে থ্রি ডি। এবার এই ধ্রুবক দুটো পাশে নিয়ে চলে যাব, তাহলে এই ইকুয়ালস টু কি আসলো, কে ওয়ান কে থ্রি, কে ওয়ান পাশে চলে গেল, তাহলে কে থ্রির সাথে গুণ হয়ে যাবে, আর কে টু পাশে আসলে ভাগ হয়ে যাবে। এবার যেহেতু এটা ধ্রুবক, এই ধ্রুবকটা যদি তুলে দিই তাহলে আমরা কি পাবো, এ সরলভেদ ডি। ঠিক আছে, এইভাবে বার করা যায়। তো আমি এখানে তোমাদের একটা সহজ নিয়ম বললাম, এই নিয়মে তোমরা দেখে নেবে, দেখবে খুব সহজে উত্তর করতে পারছো। পরের প্রশ্ন 2-4, বৃত্তের কোনো ব্যাসের প্রান্তবিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটি পরস্পর। দেখো, আমি যদি এরকম কোনো একটা বৃত্ত নিই আর এর ব্যাসের প্রান্তবিন্দুতে, তাহলে ব্যাসের প্রান্তবিন্দু মানে প্রথমে একটা ব্যাস অঙ্কন করতে হবে। ব্যাস হচ্ছে এমন একটা রেখা যেটা বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে। তাহলে ব্যাসের এটা ব্যাস, আর এই ব্যাসের হচ্ছে এই দুটো হচ্ছে প্রান্তবিন্দু, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা। তাহলে এই প্রান্তবিন্দুতে যদি আমি দুটো স্পর্শক অঙ্কন করি তাহলে তারা পরস্পর সমান্তরাল হবে। পরস্পর সমান্তরাল কেন হবে, দেখো আমি যদি এই বিন্দুতে কোনো একটা স্পর্শক অঙ্কন করি, স্পর্শক মানে বৃত্তকে জাস্ট স্পর্শ করে যাবে এইরকম, এবং এই যে স্পর্শক দুটো পেলাম এটা পরস্পর সমান্তরাল। কেন, দেখো তার কারণ এই কোণটা 90 ডিগ্রি আর এই কোণটাও 90 ডিগ্রি। 90 ডিগ্রি কেন, তোমাদের একটা উপপাদ্য আছে যে বৃত্তের কোনো বিন্দুতে যদি কোনো স্পর্শক অঙ্কন করা হয় এবং এই স্পর্শ বিন্দু থেকে যদি ব্যাসার্ধ অঙ্কন করা হয়, তাহলে এই যে ব্যাসার্ধ, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, তাহলে এটা কি হলো, ব্যাসার্ধ হলো। তাহলে এই ব্যাসার্ধ আর স্পর্শক এদের মধ্যে 90 ডিগ্রি কোণ হবে। এটা খুব সহজেই প্রমাণ করা যায়। ঠিক আছে, তো এখানে এটা স্পর্শক আর এটা স্পর্শবিন্দু, আর এইখান থেকে এতটা, এটা যদি বৃত্তের কেন্দ্র হয় তাহলে এটা কি ব্যাসার্ধ, তাহলে এখানে 90 ডিগ্রি। একইভাবে এটা ব্যাসার্ধ আর এটা স্পর্শবিন্দু, এটা স্পর্শক, তাহলে এটা 90 ডিগ্রি। এইবার এটা যদি 90 ডিগ্রি হয়, এটা যদি 90 ডিগ্রি হয়, এবং আমরা জানি পাশাপাশি দুটো কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয়, তাহলে যে রেখার উপর অপর দুটো রেখা দণ্ডায়মান হয়ে কোণ তৈরি হয়েছে সেই দুটো রেখা পরস্পর সমান্তরাল হবে। যেমন একটা সামান্তরিকের এই রেখাটা আর এই রেখাটা পরস্পর সমান্তরাল, তো
তাহলে এই কোণটা আর এই কোণটার যোগফল, পাশাপাশি দুটো কোণের যোগফল 180 ডিগ্রি হবে। যেমন এটা যদি আমি বলি 60 ডিগ্রি, তাহলে এই কোণটা হবে 120 ডিগ্রি। তো এখানে এই রেখাটা আর এই রেখাটা সমান্তরাল কেন হচ্ছে? কারণ এই রেখা, এটা একটাই রেখা, এই রেখাটার উপর এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, তাহলে দুটোর যোগফল হলো 180 ডিগ্রি, তাই রেখা দুটো পরস্পর সমান্তরাল হবে। পরের প্রশ্ন 2-5, এ ও বি কেন্দ্রীয় দুটি বৃত্ত পরস্পরকে এস বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। দেখো বহিঃস্পর্শ কিভাবে করে। একটা বৃত্ত যদি এরকম হয়, তাহলে আরেকটা বৃত্ত এইরকম পরস্পরকে বহিঃস্পর্শ করছে, এবং এখানে বৃত্ত দুটির কেন্দ্র হচ্ছে একটা এ আর একটা বি, তারা পরস্পর এস বিন্দুতে বহিঃস্পর্শ করছে, অর্থাৎ এই বিন্দুটা হচ্ছে এস, বহিঃস্পর্শ করছে। বহিস্থ বিন্দু পি থেকে পি কিউ ও পি আর দুটি স্পর্শক এবং পি এস সাধারণ স্পর্শক, পি আর ইকুয়ালস টু 7 সেন্টিমিটার হলে পি কিউ এর দৈর্ঘ্য হবে। তাহলে আমরা এখানে দুটো বৃত্তের কেন্দ্র এখানে ধরে নিচ্ছি, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। এবার বলছে বহিস্থ বিন্দু পি থেকে পি কিউ পি আর দুটি স্পর্শক এবং পি এস সাধারণ স্পর্শক অঙ্কন করো। দেখো এখানে আমি কি করব, একটা বাইরে একটা বিন্দু নিয়ে নিচ্ছি। ধরে নাও এখানে বাইরে একটা বিন্দু, এইখানে আমি ওটাকে নিচেও ধরে নিতে পারি। ধরে নাও এইখানে পি বিন্দুটা আছে। এখন পি বিন্দু থেকে পি কিউ একটা স্পর্শক অঙ্কন করা হয়েছে, আর পি আর একটা স্পর্শক অঙ্কন করা হয়েছে। তাহলে আমরা এটাকে এইভাবে দেখাতে পারি। ধরুন এখানে বিন্দুটা আছে আর একটা স্পর্শক এইভাবে আছে, তাহলে এটা পি কিউ আর এটা পি আর, আর পি এস হচ্ছে সাধারণ স্পর্শক। তা দেখো এটা হচ্ছে সাধারণ স্পর্শক, এইটা। এবার এখানে বলছে পি আর 17 সেন্টিমিটার, পি আর এটা 17 সেন্টিমিটার, তাহলে পি কিউ এর দৈর্ঘ্য কত? পি কিউ এর দৈর্ঘ্য কত? দেখো বন্ধুরা, এই ধরনের দুটো বৃত্ত যখন পরস্পরকে বহিঃস্পর্শ করবে, তখন তাদের এই যে সাধারণ স্পর্শকটা আমরা দেখতে পাচ্ছি, মানে এই স্পর্শকটা এবং এই সাধারণ স্পর্শক আর এই পি কিউ স্পর্শক, এদের মধ্যে এমন সম্পর্ক হবে যে এটা 17 সেন্টিমিটার হলে পি এস 17 সেন্টিমিটার হবে আর পি কিউও 17 সেন্টিমিটার হবে। আমরা খুব সহজেই কিন্তু এটা প্রমাণ করতে পারি যে পি আর, পি এস আর পি কিউ তিনটে স্পর্শকের দৈর্ঘ্যই কিন্তু সমান হবে, যেটা 17 সেন্টিমিটার হবে। এবং কেন হবে সেটা একটু তোমাদের আমি একটু বলে দিই। দেখো তোমাদের একটি এরকম উপপাদ্য আছে যে বৃত্তের বাইরের কোনো একটি বিন্দু থেকে, এটা ধরো বৃত্তের কেন্দ্র ও, বাইরের বিন্দুটা পি, তাহলে এই পি বিন্দু থেকে যদি আমি এই বৃত্তের ওপরে আমরা দুটো স্পর্শক অঙ্কন করতে পারি ম্যাক্সিমাম, ঠিক আছে, দুটো স্পর্শক অঙ্কন করতে পারি। তো আমরা এই উপপাদ্য বলছে যে বহিস্থ বিন্দু থেকে বৃত্তের ওপর যে দুটো স্পর্শক অঙ্কন করা যায় তারা পরস্পর সমান হয়। তাহলে সেটা যদি হয়, তাহলে আমি তো বলতেই পারি যে এইটা একটা বৃত্ত, তুমি একটা বৃত্তের কথা ভাবো, দুটো না, একটা বৃত্তের কথা ভাবো, এই বৃত্তের কেন্দ্র এইটা, তাহলে এই বৃত্তের এটা বহিস্থ বিন্দু, তাহলে বহিস্থ বিন্দু থেকে এই এস থেকে পি পর্যন্ত একটা স্পর্শক আর কিউ থেকে পি পর্যন্ত একটা স্পর্শক, তাহলে এই দুটো স্পর্শক পরস্পর সমান হবে। অর্থাৎ এটা যদি 17 হয় তাহলে এটাও 17 হবে। একইভাবে এই যে বৃত্তটা দেখতে পাচ্ছ, এটা তো 17 বলেন, এটা বার করতে হবে, তাও আমি বলছি এটা যদি 17 হয় তাহলে এটাও 17 হবে। একইভাবে এই যে বৃত্তটা দেখতে পাচ্ছ, এই বৃত্তটা, এই বৃত্তের এই কেন্দ্র এইটা আর তার বহিস্থ বিন্দু পি, তাহলে এই পি থেকে এই বৃত্তের উপর যে দুটো স্পর্শক এঁকেছি, একটা এইটা আর একটা এইটা, এটা কি হবে? পরস্পর সমান হবে। অর্থাৎ এটা 17 হলে এটাও 17 হবে। তাহলে কি পেলাম? এটা 17 হলে এটা 17, আবার এটার সাথে এই বাহুটা সমান, অর্থাৎ এটার সাথে এটা সমান যদি হয় তাহলে এটা 17 হলে এটাও 17 হবে। আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি। তাহলে এখানে তোমরা লিখবে যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের দৈর্ঘ্য পরস্পর সমান হয়। অতএব পি আর সমান সমান পি এস এবং
পি কিউ সমান সমান পিএস। সুতরাং আমরা বলতেই পারি পিএস এর সাথে যদি পিআর সমান হয়, আবার পিএস এর সাথে যদি পিকিউ সমান হয়, তাহলে পিআর আর পিকিউ সমান হবে। অতএব আমরা বলতে পারি পিকিউ ইকুয়ালস টু কত হবে, 17 সেন্টিমিটার, কারণ পিআর 17 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে উত্তর। পরের প্রশ্নে বলা হচ্ছে দুটি সমান উচ্চতার লম্ব বৃত্তাকার চোঙের আয়তন অনুপাত 25:36 হলে তাদের ব্যাসার্ধ অনুপাত কত হবে। তো দুটো লম্ব বৃত্তাকার চোঙ আছে যাদের উচ্চতা কিন্তু সমান, কিন্তু আয়তন আলাদা। তো উচ্চতা সমান অথচ আয়তন আলাদা তখনই সম্ভব যখন ভূমির ক্ষেত্রফল আলাদা হবে। তাহলে ধরে নাও এটা একটা চোঙ, আর ধরে নাও এটা একটা চোঙ। তাহলে এই চোঙটার উচ্চতা h, এই চোঙটার উচ্চতাও h, উচ্চতা সমান। তাহলে এদের ভূমির ব্যাসার্ধটা আলাদা হলে বা ভূমির ক্ষেত্রফলটা আলাদা হলে তবেই তাদের কি হবে, আয়তনটা আলাদা হবে। তাহলে এই চোঙটার ভূমির ব্যাসার্ধ আমরা স্মল আর ধরে নিচ্ছি, আর এই চোঙটার ভূমির ব্যাসার্ধ আমরা ক্যাপিটাল আর ধরে নিচ্ছি। স্মল আর ও ক্যাপিটাল আর হলো চোঙ দুটির ব্যাসার্ধ, ঠিক আছে, এটা ধরি। এবং h ইকুয়ালস টু চোঙ দুটির উচ্চতা। যদি হয় তাহলে চোঙের আয়তনের সূত্র আমরা সবাই জানি, পাই আর স্কোয়ার এইচ, অর্থাৎ ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, তার সাথে উচ্চতা গুণ করবো, আর এখানে পাই ক্যাপিটাল আর স্কোয়ার এইচ। এখন এই আয়তন আর এই আয়তনের অনুপাত হচ্ছে 25:36। তাহলে প্রশ্ন অনুযায়ী কি লিখবো, পাই স্মল আর স্কোয়ার এইচ অর্থাৎ এই চোঙটার আয়তন, বাই পাই ক্যাপিটাল আর স্কোয়ার এইচ অর্থাৎ এই চোঙটার আয়তন, ইকুয়ালস টু 25/36। এবার এখানে আমরা একটু ক্যালকুলেশন করি, এইচ এইচ কেটে গেল, পাই পাই কেটে গেল, এখন আরও স্কোয়ার আছে, এই আরটাতেও স্কোয়ার আছে, তাহলে আর বাই ক্যাপিটাল আর হোল স্কোয়ার ইকুয়ালস টু এটা 5/6 এর হোল স্কোয়ার। তাহলে আমি এখানে কি লিখতে পারি, এখানে লিখতে পারি স্মল আর বাই ক্যাপিটাল আর ইকুয়ালস টু 5/6, অর্থাৎ ব্যাসার্ধর অনুপাত আমরা পেয়ে গেলাম 5:6। এখানে ব্যাসার্ধের অনুপাতই চেয়েছে, তাহলে 5:6 এটা উত্তর। বন্ধুরা, পরের দাগের প্রশ্ন, 3 দাগের প্রশ্ন, অর্থাৎ এখানে আমাদের করতে হবে সত্য বা মিথ্যা। দেখো প্রথম প্রশ্নটা খুবই সহজ। এই প্রশ্ন কিন্তু আমি আগেও করিয়েছি। নির্দিষ্ট আসলের উপর সমান হারে সুদ হলে 2 বছরের সরল সুদ চক্রবৃদ্ধি সুদের তুলনায় বেশি। তো এটা হচ্ছে মিথ্যা হবে। কেন হবে ব্যাপারটা একটু বুঝে নাও। আসল যদি নির্দিষ্ট থাকে, অর্থাৎ আসল যদি পরিবর্তন না হয়, সুদের হার যদি পরিবর্তন না হয়, সমান হারে সুদ, মানে সুদের হার পরিবর্তন হচ্ছে না, তাহলে 2 বছরের সরল সুদ চক্রবৃদ্ধি সুদের তুলনায় সবসময় কম হবে। সবসময় জানবে সরল সুদ চক্রবৃদ্ধি সুদের মান সমান হয় যদি সময় 1 বছর হয়, বা সময় যদি 1 বছর হয়, বা সুদের বর্গ যদি 1 হয়, এবং আসল সেখানে যদি নির্দিষ্ট থাকে। এটা মনে রাখবে, আসল এবং সুদের হার অপরিবর্তিত থাকলে 1 বছরের সরল সুদ ইকুয়ালস টু কি হয়, চক্রবৃদ্ধি সুদ। 1 বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ সমান হবে। কখন? যখন সময়টা 1 বছর। কিন্তু 1 বছরের থেকে বেশি সময় হলেই, 1 বছর 1 দিন হলেও, 1 বছর থেকে বেশি সময় হলেই চক্রবৃদ্ধি সুদের মান সবসময় সরল সুদের থেকে বেশি হবে। কারণ আমরা জানি সবাই, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হয়, আসলের উপর যে সুদ নেওয়া হয় সেই সুদের উপর পরের বছরে আবার সুদ নেওয়া হয়। যেমন ধরে নাও 100 টাকা তুমি
কোথাও থেকে লোন নিলে বা ধার নিলে, এবং 1 বছর পর ধরো 10 টাকা তোমাকে সুদ দিতে হলো, তাহলে তোমার কত হলো? ওর সুদ আসল কত? 110 টাকা। পরে এই 110 টাকা সুদ আসলটাকে পরের বছরের সুদের জন্য আসল হিসাবে ধরে নেওয়া হয়। অর্থাৎ এই 110 টাকার উপর আবার সুদ বার করতে হয়। তার মানে দেখো 110 টাকার উপর যদি আমি সুদ বার করি, তাহলে এই 110 টাকার মধ্যে তো 10 টাকা আছে, সেই 10 টাকার উপরেও সুদ বার করছি। সুতরাং সুদের উপর সুদ আমাদের নিয়ে নেওয়া হয়, সেটাই হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। অর্থাৎ সুদের উপর সুদ বাড়ছে, তার মানে কি এখানে অতিরিক্ত সুদ দিতে হচ্ছে। শুধু 100 টাকার উপর তুমি সুদ নিচ্ছ না, তুমি নিচ্ছ 110 টাকার উপর প্রথম বছরের পরে। প্রথম বছরে 100 টাকার উপর সুদ নিচ্ছ, অর্থাৎ আসলের উপর নিচ্ছ। তাহলে এই যে সরল সুদ হলো 10 টাকা, এটাই চক্রবৃদ্ধি সুদ হবে। ঠিক আছে, কিন্তু 1 বছর থেকে বেশি সময় হয়ে গেলেই তখন সুদের উপর আবার সুদ হচ্ছে, যে কারণেই এখানে চক্রবৃদ্ধি সুদের মান বেশি হচ্ছে। তো তোমাদের আমি এই জিনিসটা করে দেখাচ্ছি 1 বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ কেন সমান হয়। দেখো, যদি 1 বছরের সরল সুদ বার করো, তাহলে টি এর মান 1, তাহলে আই ইকুয়ালস টু সূত্র কি হয়? পি আর টি বাই 100। টি এর জায়গায় তুমি 1 বসিয়ে দাও, তাহলে আই ইকুয়ালস টু মানে সুদ, এটা হচ্ছে সরল সুদ, কি পাচ্ছ? পি আর বাই 100, কারণ টি এর মান 1। আর চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রথমে আমরা কি বার করবো? সবৃদ্ধিমূল বার করবো। ঠিক আছে, এ মানে সবৃদ্ধিমূল মানে সুদ আসল। সুদ আসল বার করার পর আসলটা বিয়োগ করে দিলেই আমরা পাবো চক্রবৃদ্ধি সুদ, তাই তো? সুদ আসল থেকে আসল বাদ দিতে হয়। তাহলে পি ইন্টু 1 প্লাস আর বাই হোল টু দি পাওয়ার টি। এবার টি এর মান যদি 1 বসাই, তাহলে কত হবে? পি ইন্টু 1 প্লাস আর বাই 100। এটা কি? সুদ আসল। তাহলে সুদ কত? চক্রবৃদ্ধি সুদ তাহলে কত হলো? এ মাইনাস পি। তাহলে এর মান কত বসিয়ে দিই? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 মাইনাস পি। তাহলে পি কমন নাও, তাহলে কি পড়ে থাকছে? 1 প্লাস আর বাই 100, আর এখানে 1 থাকবে, 1 1 কেটে গেল। তাহলে তুমি পাচ্ছ পি আর বাই 100। তাহলে চক্রবৃদ্ধি সুদের মান পি আর বাই 100, সরল সুদের মান পি আর বাই 100। কখন? যখন সময়টা 1 বছর। কিন্তু 1 বছরের থেকে বেশি হয়ে গেলেই চক্রবৃদ্ধি সুদ বেশি হবে, এটা মনে রাখবে সবসময়। পরের প্রশ্ন 3-2 বলছে, এ 10,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করার 6 মাস পরে বি 20,000 টাকা দিল, বছরান্তে তাদের লভ্যাংশ পরিমাণ কত? দেখো, লভ্যাংশের অনুপাত বা লভ্যাংশের পরিমাণ সেটা আমরা নির্ধারণ করি মূলধনের পরিমাণের উপর। অর্থাৎ মূলধন যে অনুপাতে নিয়োজিত হবে, লভ্যাংশ সেই অনুপাতে বণ্টিত হবে। তো এখানে যেহেতু এ বছরের শুরুতে টাকা লাগিয়েছে এবং বি 6 মাস পরে টাকা লাগিয়েছে, তো সুতরাং 1 বছরের মধ্যে দুজনের অর্থাৎ এ এবং বি এর ভিন্ন সময়ের জন্য ব্যবসায় টাকা নিয়োজিত হচ্ছে। যদি ব্যবসায় ভিন্ন সময়ের জন্য টাকা নিয়োজিত হয়, তাহলে সেই ধরনের ব্যবসাকে আমরা বলি মিশ্র অংশীদারি কারবার। তো এ এখানে 12 মাস ব্যবসায় কাজ করেছে, কিন্তু বি সেখানে 6 মাস ব্যবসায় কাজ করেছে, কারণ 6 মাস পর এসে বি যুক্ত হয়েছে। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা কি করি? মাসিক ভিত্তিতে আমরা মূলধন বার করি। তো এ যে 10,000 টাকা লাগিয়েছিল, আমরা এখানে ধরে নেব এ যে লাভটা 1 বছরে পেতে চায়, সেই লাভটাই তারা 1 মাসে পাবে। এ যে টাকাটা 1 বছরে পেতে চেয়েছিল, লাভটা পাচ্ছিল, সেটা আমরা ধরবো যে এ 1 মাসে এখন সেই লাভটা পাবে। তাহলে যে টাকাটা বছরের জন্য লাগিয়েছিল 1 বছরের জন্য, সেই টাকাটাই একে এখন প্রত্যেক মাসে লাগাতে হবে। একইভাবে বি কেও এই 20,000 টাকা প্রত্যেক মাসে লাগাতে হবে। তাহলে এ যদি 1 মাসে 10,000 টাকা নিয়োজিত করে, তাহলে 12 মাসে কত টাকা নিয়োজিত করবে? এ এর 12 মাসের মূলধন, 12 মাসের মূলধন কত হবে? বেশি হবে, তাই 12 ইন্টু 10,000, এত টাকা, অর্থাৎ 1,20,000 টাকা, এত টাকা। আর বি এর 6 মাসের মূলধন কত হবে? 6 ইন্টু 20,000 টাকা, অর্থাৎ এখানে আমরা পাচ্ছি কত? 1,20,000 টাকা। এবার দেখতে পাচ্ছি দুজনের সমান পরিমাণ অর্থ ব্যবসায় নিয়োজিত করেছে, অর্থাৎ তাদের মূলধন যদি সমান হয়, তাহলে তাদের লভ্যাংশ সমান হবে। এবার লিখব, যেহেতু এ ও বি এর মূলধন সমান, অতএব এ ও বি এর বাৎসরিক বা বৎসরান্তে লভ্যাংশ সমান হবে। তাহলে এটা কি আসলো? সত্য আসলো। পরের প্রশ্ন
এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব, অসমান, অমূলক। তো দেখো, বাস্তবও হবে, অসমান হবে, অমূলদ হবে। তো আমরা এখানে করে দেখব। বাস্তব মানে যেমন 2 একটা বাস্তব সংখ্যা, √2 একটা বাস্তব সংখ্যা, ঠিক আছে, 3 একটা বাস্তব সংখ্যা, কিন্তু সাথে সাথে √2টা অমূলদ সংখ্যা। √2 অর্থাৎ 2 এর বর্গমূল, এটা অমূলদ হচ্ছে আবার বাস্তব হচ্ছে। তো আমাদের এখানে দেখতে হবে যে এই সমীকরণের বীজ কি আসছে। তো দেখো, আমি এখানে এটাকে প্রথমে লিখব, এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করব। এখানে 4 আসছে, তাহলে আমরা দেখো কিভাবে করব। 5-এর জায়গায় এইভাবে লিখব, 4 1 4 মানে 4 প্লাস 1 করলে 5 হয়, আর 4 আর 1 গুণ করলে 4 হয়, প্লাস 4 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে তুমি পাচ্ছ এক্স স্কোয়ার মাইনাস 4-এর সাথে এক্স গুণ করো 4x, আর এখানে -1 এর সাথে এক্স গুণ করো, তাহলে কত হচ্ছে -x প্লাস 4 ইকুয়ালস টু 0। নেক্সট স্টেপে আমরা কি করব, আমরা এখান থেকে করব এক্সটা কমন নেবো, তাহলে x মাইনাস 4, এখান থেকে -1 কমন নেবো, পড়ে থাকবে x মাইনাস 4 ইকুয়ালস টু 0। এরপর আমরা x মাইনাস 4 আবার কমন নেব, পড়ে থাকছে x মাইনাস 1 ইকুয়ালস টু 0। এবার দুটো রাশির গুণফল যদি শূন্য হয়, তাহলে হয় এই রাশিটা শূন্য হবে, না হয় এই রাশিটা শূন্য হবে। তাহলে হয় x মাইনাস 4 ইকুয়ালস টু 0, তাহলে এখানে কি পাচ্ছি x ইকুয়ালস টু 4, আর এখান থেকে কি পাচ্ছি x মাইনাস 1 ইকুয়ালস টু 0, অথবা এটা, হ্যাঁ, অথবা x ইকুয়ালস টু এখানে 1। তাহলে এই 4 আর 1 এই দুটো বীজ পেলাম, তাহলে এরা পরস্পর কি অসমান আবার বাস্তব, কিন্তু অমূলদ তো আসলো না, এটাও মূলদ এটাও মূলদ। তাহলে বাস্তব আসলো, অসমান আসলো, কিন্তু অমূলদ আসলো না, সুতরাং এটা মিথ্যে। এটা হচ্ছে মূলদ, এটা হচ্ছে মূলদ। এরপরে 3-এর দাগে 4 নম্বর প্রশ্ন, x বাই y z এর সাথে সরলরেখা আছে, y বাই z x এর সাথে সরলরেখা আছে, z বাই x y এর সাথে সরলরেখা আছে, তাহলে x বাই z ইকুয়ালস টু অশূন্য ধ্রুবক। তাহলে আমরা করে দেখি কি হয়। তো দেখো, এখান থেকে আমরা লিখবো x বাই y ইকুয়ালস টু k1z, ঠিক আছে, এইটা থেকে, এখান থেকে এটা k1টা এখানে অশূন্য ধ্রুবক, এখান থেকে কি লিখবো y বাই z ইকুয়ালস টু k2x, আর এখান থেকে কি লিখবো z বাই x ইকুয়ালস টু k3y। তোমরা সবাই জানো, যখনই আমরা ভেদ চিহ্ন তুলে দিই এখানে একটা ইকুয়াল সিম্বল আসে আর একটা ধ্রুবক আসে। এবার আমরা এখানে এই তিনটে মানকে গুণ করে দেব, x বাই y গুণ y বাই z গুণ z বাই x। এতে হবেটা কি দেখো, এবার x বাই y এর মানটা বসাই, x বাই y এর মানটা কত k1z, এখানে বসিয়ে দাও, ইন্টু y বাই z এর মান কি k2x, তাহলে এখানে বসিয়ে দাও k2x, গুণ z বাই x এর মান বসাও k3y। এটা কি হবে, x x কেটে গেল, y y কেটে গেল, z z কেটে গেল, অর্থাৎ এদিকে আসলো 1, আর এদিকে কি আসলো k1 k2 k3, আর সাথে আসলো x y z, এগুলো সব গুণ আকারে আছে। এবার এই k1 k2 k3 তুমি এদিকে নিয়ে চলে আসো, তাহলে ভাগ হয়ে যাবে, আর এদিকে বেরোচ্ছে x y z। তাহলে কি দেখতে পাচ্ছ, k1 k2 k3 এগুলো তো ভেদ ধ্রুবক, তাই না, এগুলো ভেদ ধ্রুবক, তার মানে এইটাও পুরোটাই ধ্রুবক। তার মানে কি পেলাম, এক্স ওয়াই জেড ইকুয়ালস টু ভেদ অশূন্য ভেদ ধ্রুবক, হ্যাঁ, অশূন্য ভেদ ধ্রুবক। এটা আসলো, কিন্তু এখানে বলেছে আসবে না অশূন্য ভেদ ধ্রুবক, সুতরাং এটা মিথ্যে। পরের প্রশ্ন, অর্ধ বৃত্তাংশস্থ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ স্থূলকোণ। তো এটা সত্য হয়। দেখো ব্যাপারটা দেখো, বোঝার চেষ্টা করো। অর্ধ বৃত্তাংশস্থ, আগে বুঝতে হবে বৃত্তাংশস্থ ব্যাপারটা কি। দেখো, একটা বৃত্তের উপর আমি যদি দুটো বিন্দু নিই, ধরো এ বিন্দু বি বিন্দু, আর এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। এইবার এই কেন্দ্রকে যদি আমরা যুক্ত করি, তাহলে এই বৃত্তচাপ, এটাকে আমরা বলি বৃত্তচাপ, এই বৃত্তচাপ আর এই দুটো ব্যাসার্ধ দ্বারা এই যে আবদ্ধ অঞ্চলটা পাচ্ছি, এইটাকে আমরা বলি বৃত্তাংশ। একইভাবে এই ব্যাসার্ধ দুটো আর এই যে বৃত্তচাপটা দেখতে পাচ্ছ, এই যে বৃত্তচাপটা, বড় বৃত্তচাপটা, এর ভিতরে যে আবদ্ধ অঞ্চলটা দেখতে পাচ্ছি, এটাও হচ্ছে বৃত্তাংশ, ঠিক আছে, মানে বৃত্তের অংশ। তো এইটা হচ্ছে অধিবৃত্তাংশ,
যেহেতু এটা বড় আর এটা যদি ছোট, তাই এটাকে আমরা বলি উপবৃত্তাংশ। উপবৃত্তাংশ। আর এই বড় যে চাপটা দেখতে পাচ্ছ, এটা করে বৃত্তচাপ। এই বড় চাপটাকে আমরা বলি অধিচাপ, আর এই ছোট চাপটাকে আমরা বলি উপচাপ। তো উপবৃত্তাংশ কাকে বলে? বৃত্তের উপচাপ এবং দুটি ব্যাসার্ধ দ্বারা আবদ্ধ অঞ্চলকে বলা হয় উপবৃত্তাংশ। আর অধিবৃত্তাংশ কাকে বলবো? অধিচাপ অর্থাৎ এইটা এবং দুটি ব্যাসার্ধ দ্বারা আবদ্ধ অঞ্চল। এবার অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা, অর্ধবৃত্তাংশস্থ মানে দেখো, যখন বৃত্তের উপর আমরা যদি কোনো ব্যাস অঙ্কন করি, তাহলে তার যে দুটো প্রান্তবিন্দু পাচ্ছি, এই প্রান্তবিন্দু দিয়ে যদি আমি বৃত্তের দুটো ব্যাসার্ধ অঙ্কন করি, কারণ বৃত্তাংশস্থ বানাতে গেলে দুটো ব্যাসার্ধ লাগে। তো আমরা এটা একটা ব্যাসার্ধ পেলাম আর এইখান থেকে এইটা একটা ব্যাসার্ধ পেলাম, কিন্তু এই দুটো ব্যাসার্ধ ব্যাসের দুই প্রান্তবিন্দু। তাহলে এই যে বৃত্তাংশ পেলাম আর এই যে বৃত্তাংশ পেলাম, এই দুটো কিন্তু পরস্পর সমান। এগুলো এক একটাই হচ্ছে অর্ধবৃত্তাংশ। এটাকে বলবো অর্ধবৃত্তাংশ, এটা বলবো অর্ধবৃত্তাংশস্থ। ঠিক আছে? এবার বলছে অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ। তার মানে কোনটার কথা বলা হচ্ছে? এইটার কথা বলা হচ্ছে। এই যে আমরা বৃত্তাংশস্থটা দেখতে পাচ্ছি, এর পরিমাণটা অর্ধেকের থেকে কিন্তু কম। এটাই বলছে অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ। তাহলে এই অংশটা কিন্তু অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ হলো। আর এই অধিবৃত্তাংশস্থটা হয় অর্ধবৃত্তাংশস্থ, অর্থাৎ এইটার থেকে এটার ক্ষেত্রফল বেশি হচ্ছে, তাই এটা অধিবৃত্তাংশস্থ। তাহলে এখানে আমাদের এই বৃত্তাংশস্থর কথা বলা হয়েছে। তাহলে এবার প্রশ্নটাতে আসি, আমরা কি করব? একটা অর্ধবৃত্তাংশস্থ থেকে ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ আমরা কি করব? নেব। তার জন্য আমার কি দরকার? একটা উপচাপ দরকার, মানে ছোট চাপ দরকার। তো ধরে নাও আমি এখানে একটা ছোট চাপ অঙ্কন করছি, এটা এ, এটা বি। তাহলে এটা হলো আমার উপচাপ। এবার এখানে বৃত্তের কেন্দ্র আমি এখানে যুক্ত করছি। এবার বৃত্তাংশস্থ আমাকে একটা কোণ বানাতে হবে। বৃত্তাংশস্থ কোণ মানে বৃত্তের পরিধির উপরে একটা কোণ বানাতে হবে। তাহলে এই যে কোণটা আমরা বানাবো, তো বিন্দুটা কোথায় নেব? উপচাপের মধ্যে নেব। ধরুন ওটা সি বিন্দু। তাহলে এইখানে এই যে বৃত্তাংশস্থ কোণটা তৈরি হলো, এই কোণটাকে বলি আমরা বৃত্তাংশস্থ কোণ। এই কোণটার মান এখানকার যে অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ স্থূল কোণ, অর্থাৎ এই কোণটার মান 90 ডিগ্রি থেকে বেশি হবে। 90 ডিগ্রি কেন? তার কারণ দেখো, যখন আমরা অর্ধবৃত্তাংশস্থ কোনো কোণ বানাবো, মানে এইটার উপর যদি কোনো বিন্দুতে, এটার উপর যদি কোনো একটা বিন্দু নিই, এটা তো অর্ধবৃত্তাংশস্থ হয়, তাই না? তাহলে এবার এই দুটো প্রান্তবিন্দু দিয়ে যদি আমি এখানে কোণ বানাই, তাহলে এই কোণটার মান 90 ডিগ্রি হয়। 90 ডিগ্রি হয়। তাহলে অর্ধবৃত্তাংশস্থর উপর যে কোণটা আমরা পাচ্ছি, এটাকে আমরা বলি কি কোণ? এই কোণটাকে আমরা বলি অর্ধবৃত্তাংশস্থ কোণ। ঠিক আছে? বোঝা গেল? অর্ধবৃত্তাংশস্থ কোণ, এবং এর মান কত হয়? 90 ডিগ্রি। এইবার এখানে আমরা যে চাপটা নিলাম, বৃত্তের যে অংশটা নিলাম, সেটা হচ্ছে অর্ধবৃত্তাংশস্থ থেকে ছোট। তো তার মধ্যে যে এই বৃত্তাংশস্থ কোণটা পাওয়া গেল, সেটা স্থূল হবে, স্থূল কোণ হবে। স্থূল কোণ মানে কি কোণ? 90 ডিগ্রি থেকে বেশি আর 180 ডিগ্রি থেকে কম। 90 ডিগ্রি থেকে বেশি কিন্তু 180 ডিগ্রি থেকে কম। তাহলে এখানে দেখো, এটার মান 90 ডিগ্রি থেকে বেশি হবে আর 180 থেকে কম হবে। কেন হবে? দেখো, আমরা জানি যে এই বৃত্তের কেন্দ্রে যে কোণটা তৈরি হচ্ছে, এই কোণটার মান কত? এটা দেখতেই পাচ্ছ তোমরা, প্রবৃদ্ধ কোণ, অর্থাৎ 180 ডিগ্রি থেকে বেশি। তাহলে আমরা বলবো এওবি কোণটার মান 180 ডিগ্রি থেকে বেশি। এবং আমরা জানি কেন্দ্রস্থ কোণ পরিবৃত্ত কোণের কি হয়? দ্বিগুণ। কেন্দ্রস্থ কোণ আমরা জানি পরিবৃত্ত কোণের দ্বিগুণ হয়। তাহলে এইটা যদি 180, আমি যদি ধরে নিই এটা 180, তাহলে এটা 90 হবে, এর অর্ধেক হবে। এইটার মান এটার অর্ধেক হবে। তো এটা যদি 180 হয় তবেই এটা 90 হবে। যেমনটা এটা 90 কেন? কারণ এই জায়গাটাতে এই কোণটার মান 180 ডিগ্রি।
তাই এটা 90°। তাহলে কিন্তু এটা যদি 180° থেকে বেশি হয় তাহলে এটাও এটা তাহলে 90° থেকে বেশি হবে। এবং যেহেতু অ্যাঙ্গেল ACB ইকুয়ালস টু হাফ অ্যাঙ্গেল AOB কোবিদ্যুৎ, যেহেতু এই কোণটার অর্ধেক হয়, আমরা জানি এটা উপপাদ্য আছে যে কেন্দ্রস্থ কোণ পরিদিস্থ কোণের দ্বিগুণ বা পরিদিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তাহলে পরিদিস্থ কোণটা কেন্দ্রস্থ কোণের অর্ধেক হলো। এবার এই কোণটার মান যদি 180 থেকে বেশি হয় তাহলে 180 থেকে বেশি, যেমন ধরুন 200°, তাহলে হাফ ইন্টু 200° কত হবে? 100°। অর্থাৎ কি হলো? স্থূলকোণ হলো তো। তাহলে অতএব অ্যাঙ্গেল ACB 90° থেকে বেশি হচ্ছে। ঠিক আছে, তাহলে AOB কোণটার মান 180° থেকে বেশি এবং 360° থেকে কম হয়। তাহলে এই কোণটার মান 90° থেকে বেশি হবে এবং 180° থেকে কম হবে। 180-র অর্ধেক করলাম 90 আর 360-এর অর্ধেক করলাম 180। তাহলে 90 থেকে বেশি হবে, 180 থেকে কম হবে, কারণ AOB কোণটার মান 180 থেকে বেশি, 360-এর কম। তাহলে ACB কোণটা যেহেতু AOB কোণের অর্ধেক, তাই ACB কোণের মান 90° থেকে বেশি হবে, 180 থেকে কম হবে, তার মানে স্থূলকোণ হলো। অতএব অ্যাঙ্গেল ACB স্থূলকোণ। পরের প্রশ্ন, 3 থেকে লাস্ট প্রশ্ন। একটি নিরেট অর্ধগোলকের আয়তন একই ব্যাসার্ধযুক্ত একটি গোলকের আয়তনের অর্ধেক। এটা করে দেখি। এবং বলছে এটা নিরেট অর্ধগোলকের আয়তন। নিরেট অর্ধগোলকের আয়তনের ফর্মুলা তোমরা নিশ্চয়ই সবাই জানো। তার ব্যাসার্ধ যদি r হয় তাহলে আয়তনের ফর্মুলা হয় 2/3 পাই r3। এটা হচ্ছে আয়তনের ফর্মুলা। এবারে এর যা ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধেরই একটা গোলক আছে, একটি গোলক। এই একই ব্যাসার্ধের একটা গোলক আছে। তাহলে এর আয়তন কত হবে? 4/3 পাই r3। তাহলে এবার বলছি এই যে আয়তনটা, এর অর্ধেক এটা হবে। তো অবশ্যই হবে। দেখো কেন হবে। তো আমরা গোলকের আয়তনকে অর্ধগোলকের আয়তন দিয়ে ভাগ করব। গোলকের আয়তন বাই অর্ধগোলকের আয়তন দিয়ে ভাগ করব। গোলকের আয়তনের ফর্মুলা 4/3 পাই r3 আর অর্ধগোলকের আয়তন 2/3 পাই r3। পাই r3 ক্যান্সেল হয়ে গেল, তাহলে এখানে 3 ক্যান্সেল হয়ে গেল, তাহলে 4/2 থাকছে, তাহলে 2/1। তাহলে অর্ধগোলকের আয়তন কি পেলাম? দেখো এটাকে উল্টে দাও। অর্ধগোলকের আয়তন বাই গোলকের আয়তন। তাহলে এদিকেও সংখ্যাটা উল্টে যাবে। ঠিক আছে, এটা 2/1 হয়ে যাবে, এটা 2/1 ছিল 1/2 হয়ে যাবে। তাহলে আমরা কি পাচ্ছি? অর্ধগোলকের আয়তন সমান হাফ ইন্টু গোলকের আয়তন। অর্থাৎ গোলকের আয়তনের অর্ধেক হচ্ছে অর্ধগোলকের আয়তন, এবং সেটা এখানে ওটাই বলছে। এটি নিরেট অর্ধগোলকের আয়তন একই ব্যাসার্ধযুক্ত একটি গোলকের আয়তনের অর্ধেক, এবং সেটাই আসলো। সুতরাং এটা সত্য হবে।